আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাপ্পি, তিশা, তানজিলা তাদের তিনজন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত কিছু ইনফরমেশন শেয়ার করব এবং আজকের ইনফরমেশনগুলো থাকবে আমার কাছে খুবই জটিল ইনফরমেশন, অর্থাৎ আমি খুবই দ্রুততার সাথে খুবই শর্ট টাইমে আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তার মুখ্য কারণ দর্শক, আমি মনে করি একদম ভিডিও দেওয়া না দেওয়ার থেকে ভালো কিছু কম সময়ের মধ্যে অল্প কিছু কথা বলে নেওয়াটাই বেশি ভালো, কারণ সবসময় কিন্তু আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না। সো আজকে এমনটা যে দেওয়ার কথা ছিল না, তারপরও খুবই কম টাইমে যতটুকু আমি দিতে পারি সেই প্রচেষ্টাটা আমি করে যাব। আচ্ছা দর্শক, আমার আজকের ভিডিওর কন্টেন্ট আসলে কি থাকবে, কেন আমি আজকে ভিডিও দিতে বসলাম? প্রথমত, বাপ্পি, তিশা, তানজিলা তাদের তিনজনের সম্পর্কে আমার আলাদা আলাদা স্পেসিফিক কিছু কথা বলার আছে। বাপ্পিকে নিয়ে খুবই দুর্দান্ত কিছু থাকবে, তানজিলাকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এবং তিশাকে নিয়ে তো থাকছেই। কাকে নিয়ে কী থাকবে? বাপ্পিকে নিয়ে থাকবে তার মায়ের কথা। বাপ্পি তার মাকে কোন জায়গাতে আশ্রয় দিচ্ছে, বাপ্পির সাথে তার মায়ের অবস্থাটা কিছু আমি জিনিস উল্লেখ করব এবং বাপ্পিদের বাড়ির পাশের আত্মীয়ই আমাকে কিছু ইনফরমেশান দিয়েছে, এইখানে কিছু কথা আছে। এরকম করে ইউটিউবে দেখা যায় বর্তমানে আমি যখন ভিডিও দিতাম দর্শক, আমার কাছে আগে এরকম প্রায় সময় ইনফরমেশান আসতো এবং সেগুলো আমি প্রকাশ করে দিতাম। মজার কথা দর্শক, আমি যখন এভাবে প্রকাশ করে দিতাম যে আমাকে অমুকে বলেছে, তমুকে বলেছে, তো এখানে কিছু দুষ্ট চক্র আছে ইউটিউবে। দুষ্ট চক্ররা এটার একটা আপার হ্যান্ড নিয়ে নেয়। আপার হ্যান্ড যেমন আমার কাছে কোনো মানুষ যদি ইনফরমেশান দেয় এবং সেটা যদি আমি কমেন্ট করে আপনাদেরকে শোনাই, তো মানুষ বুঝে যায় যে আচ্ছা এভাবে করে তারকাদের গল্প ইনফরমেশান পাচ্ছে। তো তখন মানুষ আমার আপার হ্যান্ড এইভাবে নেয়, তারা মিথ্যা মিথ্যা ফেক কমেন্ট নিজেরাই তৈরি করে তখন তারা এইভাবে করে ভিডিও মেক করে, আমাকে অমুকে কী জানালো, আমাকে তার কাছের আত্মীয় কী জানালো। এবং এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটেছিল হাসানদের সময়, যখন আমি ভিডিও দিয়েছিলাম সেই সময় কিছু দুষ্টমহল চক্ররা তারা এভাবে ফেক কিছু কমেন্ট বানিয়ে এই কাজগুলো করতো। এরপর থেকে আমি চিন্তা করেছিলাম যে এই ধরনের কমেন্ট আমি আসলে স্কিপ করব, কারোর সামনে পড়বো না, বাট আজকে পড়ছি কারণ আমি আবারও দেখতে চাই এরকম দুষ্টমহল চক্র আবার সক্রিয় হয় কিনা। বাট আজকে আমি যে কমেন্টটা পড়বো সেইরকমই বাপ্পিদের কাছের একজন আত্মীয় তিনি জানিয়েছেন যে আসলে বাপ্পিদের অবস্থাটা আসলে কি, এলাকায় তাদের মান ইজ্জত কোন জায়গাতে আছে সেই বিষয়। আর অন্যদিকে বাপ্পির যে বউ তিশার এখন বর্তমান অবস্থা খুবই করুণ। কেন করুণ বললাম সেটা আসলে আমার ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। এবং তানজিলা কিনা আপনারা অনেকে প্রশ্ন করছেন তানজিলা এখন ইউটিউবে রেগুলার না কেন। যে মেয়ে আগে রেগুলার ভিডিও দিত, লক্ষ লক্ষ ভিউ, হঠাৎ করে এই মেয়েটা ইউটিউব থেকে পালিয়ে গেল কেন? কেন ইউটিউবে ভিডিও দিচ্ছে না রেগুলার? কী এমন হয়েছে? তানজিলা অসুস্থ কিনা, তার ডেলিভারি হয়েছে কিনা? তো সবার অবগতির জন্য জানিয়ে দেই, তানজিলার ডেলিভারিও হয়নি, সে অসুস্থও না, বাট সে ইচ্ছা করেই ইউটিউবে ভিডিও দিচ্ছে না। কিন্তু কেন দিচ্ছে না, কী এমন হয়েছে তাহলে? এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি মুখ খুলবো এবং আপনাদের সামনে যথোপযুক্ত অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক, আমি আগে ছোট্ট একটা কমেন্ট পড়বো বলেছিলাম, সেই কমেন্ট আমি জাস্ট 10 সেকেন্ডে পড়ে নেই, তারপর আমি আমার বাকি কথাগুলো বলছি। এখানে আমির হামজা এ ভাইয়া বলেছে, কি আর বলবো, বাপ্পির বাড়ি আমার দাদির বাড়ির পাশেই। এদের কাণ্ড দেখলে কে বলবে তার মা কিছুদিন আগে মারা গেছে। এ ভাইয়া বাপ্পিদেরকে তো কাছ থেকে দেখছেন, এই জন্য তিনি জানেন যে আসলে বাপ্পিদের মনের মধ্যে তার মা মরার শোক বলতে কিছুই নেই। কেউ তাদেরকে দেখলে বলবে না যে কিছুদিন আগে এই বাড়ির একজন সদস্য মারা গেছে, বাপ্পির মা মারা গেছে। তাদেরকে দেখলে কেউ এটা বলবে না, কারণ বাপ্পিদের চাল চলনটা এরকম। ঠিক আছে? সো এখানে একজন দর্শক কিন্তু এটার একটা সাক্ষ্য আমাদের কাছে জানিয়ে গেল, যে কথাটা আমি দীর্ঘ অনেক দিন আপনাদের সবাইকে জানিয়ে যাচ্ছিলাম, যে বাপ্পির কিন্তু আসলে কোনো কিছুতেই কিছু যায় আসে না। যাই হোক দর্শক, পরবর্তীতে আমি বাপ্পির কথা যেখানে বলছিলাম, আপনারা জানেন যে নাজমানটি মারা গেছে, কথা আমরা সবাই জানি। নাজমানটি মারা যাওয়ার পর নাজমানটির যে বাসাটা আছে, নিচতলার বাসা, সেখানে তো অসংখ্য ফার্নিচার আছে। প্রথম আমি আপনাদেরকে বলি দর্শক, বাপের যে বাড়িটাতে থাকে এটাতে কিন্তু তাদের নতুন বাড়ি, পুরনো বাড়ি না। এবারে কিন্তু বয়স বেশি দিন একটা হয়নি। এ বাড়িতে কিন্তু এই যে বাড়িটা হয়েছে, যে বাড়িটা আপনারা দেখছেন বাপ্পিতে দোতলা বাড়ি, এই বাড়িটা কিন্তু বাপ্পির বাবা তার যে জীবনের যত সঞ্চয় ছিল, যত জমানো টাকা ছিল, যত যা কামিয়েছে, সব কিছু দিয়ে নিজেদের হাতে খুব শখ করে বাড়িটাকে বাপ্পির বাবা বানিয়েছিল নিজের সমস্ত সম্পদ দিয়ে। এবং
বাড়িটা বানানোর পর এই বাড়িতে তার বেশি দিন থাকা হয়নি, কারণ তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। এবং দেখা গিয়েছে উনি এই বাড়িতে মোটামুটি বছর 3 থাকতে পেরেছিলেন, এরপরই তার মৃত্যুর ঘণ্টা বেজে যায়। এরপর থেকে নাজমানটি একাকে বাড়িতে থেকে আসছেন এবং এই বাড়ির বয়স খুব একটা বেশি না, ধরে নিন 10 থেকে 15 বছর, তাও অনেক বেশি বললাম, এর থেকেও কম হতে পারে। তো এই বাড়িতে যখন থেকে নাজমানটি থাকছে, তার কিন্তু এই বাড়িটাতে একটা আবেগ কাজ করে, কারণ এই বাড়িটার মধ্যে লুকিয়ে আছে নাজমানটির হাজবেন্ড মানে তার জামাইয়ের জীবনের সমস্ত ইনকাম, তার ধ্যান সাধনা, কষ্ট, শ্রম সব কিছু দিয়ে কিন্তু বাড়িটা ওঠানো হয়েছে। তার মানে এই বাড়িটা কিন্তু নাজমানটির জন্য একটা আবেগের একটা অনুভূতি ছিল। এবং এই বাড়িটা করার পর এখানে প্রত্যেকটা কোনায় কোনায় নিজেদের পছন্দ মানানসই ফার্নিচারগুলোকে সেট করে রাখা, নিজেদের স্বপ্নগুলোকে ছোট ছোট করে বাস্তবে রূপ দেওয়া, এই কাজগুলো নাজমানটি কিন্তু জীবনের একদম শেষ প্রান্তে এসে বৃদ্ধকালে পেয়েছে। তিনি কিন্তু জোয়ান বসে বাড়িটা পায়নি, তিনি কিন্তু পেয়েছেন বৃদ্ধকালে এসে। তো এই যে বাড়িটাকে উপভোগ করা, বাড়িটাকে সাজানো গোছানোর যে একটা মজা, এটা কিন্তু নাজমানটি তার জীবদ্দশায় পেয়েছে, বাট সেটা এমন সময় পেয়েছে যেটাতে সে উপভোগ করতে পারেনি, একদম বৃদ্ধ অবস্থায় পেয়েছে। তারপরও তার মনে কোনো আফসোস ছিল না। তার জামাই তাকে একটা বাড়ি করে দিয়েছে, মৃত্যুর শেষ সময় হলেও তাকে একটা আপন ঠিকানা দিয়েছে, এতেই খুশি ছিল নাজমানটি। তো এই যে বাড়িটা না, এই বাড়িটাকে আসলে আপনারা হয়তো একটা বাড়ি হিসাবে দেখছেন, বাপ্পি একটা ইট বালু সিমেন্ট দিয়ে বানানো একটা দালান কোঠাই দেখছে, কিন্তু যারাই বাড়িটাকে উঠিয়েছে বা যাদের হাতের স্পর্শে বাড়িটা উঠেছে, তাদের কাছে কিন্তু এই বাড়িটা খালি বাড়ি না, তাদের কাছে এই বাড়িটা মানে সংজ্ঞা কিন্তু আর অন্য কিছু। ঠিক আছে দর্শক, আমরা যারা সাধারণ মানুষ আছি, দেখবেন আমরা যদি আর নিজেদের সমস্ত সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কিনি, ওই ফ্ল্যাটের প্রতি আমাদের ভালোবাসা অনেক 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 বেশি থাকবে। আমরা যদি আমাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে যদি একটা বাড়ি করি, সেই বাড়িটার প্রতি আমাদের অবশ্যই মায়া মহব্বত থাকবে, কারণ সেগুলোকে আমরা অনেক কষ্টের শ্রমের টাকা দিয়ে কিন্তু মানে তৈরি করছি বা কিনছি, যেটাই বলি না কেন। তো এই যে নাজমান্ডিতে যে পাবনার বাসাটা, এটাও কিন্তু নাজমান্ডির জন্য একটা অমূল্য মানে বস্তু ছিল, যেটাকে আসলে কোনো দাম দিয়ে কেনা যাবে না। নাজমান্ডির কাছে এটা অনেক 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 ভালোবাসার একটা বস্তু ছিল এই বাড়িটা। তো নাজমান্ডি আর বেশি দিন ভোগ করতে পারলো না, তাকেও আল্লাহ ডাক দিয়েছে, তিনিও চলে গেছেন। তো এখন এখানে আছে কে? এখন এখানে আছে নাজমান্ডির পরবর্তী বংশধর, বাপ্পি, তিশাস, মানে মিম, সাবিনা, এরা। এখন মিম সাবিনা এদেরকে কেন বললাম, কারণ ভবিষ্যতে এদেরকে আপনারা দেখতে পারবেন, তারা পাবনাতেই পাড়ি জমিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো নাজমান্ডি তো মারা গিয়েছে। তো নাজমান্ডি মারা যাওয়ার পর সেইখানে তার ব্যবহারকৃত যে ফার্নিচারগুলো আছে, তার যে রুমগুলো আছে, সেগুলো কিন্তু মানে একই রকমভাবে পড়ে আছে। সেখানে কিন্তু মানে কোনো পরিবর্তন হয়নি যে আচ্ছা ওই বাসাটার এখন মানে নাজমানটি থাকতো গিয়ে একটু বাপ্পি ওই বাসাটার মধ্যে একটু হাঁটাচলা করুক, পোশাক করুক, এমন কিছুই করছে না। এবং বাপ্পি একটু করে বাসা খালি করার চেষ্টা করছে, কখনো এই ফার্নিচার, কখনো ওই ফার্নিচার, কখনো সব কিছু গুছিয়ে ফেলছে। কারণ কি, বাপ্পি বলেছে এই বাসাটা বা এই বাড়িটাকে যদি তারা ভাড়া দেয়, অনেক ভালো মাপের ভাড়ার টাকা উঠাতে পারবে সে, কারণ এই বাড়িটা নাকি তাদের মেইন রোডে বাসার চাহিদা নাকি অনেক বেশি। এটা হচ্ছে কি বাপ্পির ইচ্ছা যে বাপ্পি বাসাটাকে ভাড়া দিবে। কথা মনোযোগ দিয়ে শুনবেন দর্শক, খুব খুব করে আমি অনুরোধ করছি কথাগুলো বুঝবেন, কারণ আমি এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলবো। তারপরে দর্শক যেটা হয়েছে, বাপ্পি সময়ের সাথে সাথে যখন তার মা মারা গেল খুব আবেগ অনুভূতি দেখালো, কিন্তু সময়ের সাথে সাথে বাপ্পি প্র্যাকটিক্যাল চিন্তা করতে শুরু করলো। সে তার মায়ের মৃত্যুর কথা বলতে গেলে এখন তার কিছু মনে হয় না। সে বলছে মা যে মারা গিয়েছে সে তো গিয়েছে, তার জন্য তো তারা বসে থাকতে পারে না। এখন বাপ্পি বলছে যে তাদের এই নিচতলা বাসা ভাড়া দিলে অনেক টাকা আসবে। তো তখনই মাথায় কিন্তু সবার আগে প্রশ্ন চলে আসে, এই যে নিচতলা ভাড়া দেওয়ার কথা বললো যে বাপ্পি, এখানে তো নাজমান্ডি থেকেছে, নাজমান্ডির ব্যবহৃত ফার্নিচারগুলো আছে, তাহলে বাপ্পি যদি ভাড়াই দেয়, ভাড়াটিয়ারা তো নতুন ফার্নিচার নিয়ে উঠবে, তখন বাপ্পি তার মায়ের এই ব্যবহারকৃত ফার্নিচারগুলো কী করবে? এগুলো তো এক একটা মানুষের জন্য স্মৃতিস্বরূপ ফার্নিচার। এই ফার্নিচারগুলো বাপ্পির বাবা তার নিজের টাকা দিয়ে কিনেছিল, এগুলো তো একটা স্মৃতিচারণ করার জিনিস, এগুলো বাপ্পি কী করবে তাহলে? তো বাপ্পি যেটা বলেছে বাপ্পির মুখ থেকে ভিডিওতে, যে সে এর মধ্যে কিছু মানে যে ফার্নিচার আছে সেগুলো সে রাখবে, বাট বাকি সব কিছু সে বিক্রি করে দিবে, মানে সে ঘরে রাখবে না। এবং সে কারণ বলেছে ঘরে এতগুলো ফার্নিচার রাখা যায় নাকি, রাখা যাবে না। তো এই কথাটা যখন বাপ্পি বলেছে না, বাপ্পির মনের যে একটা পৈশাসিক যে একটা ভাব, সেটা কিন্তু ফুটে উঠেছে। কারণ বাপ্পি যখন বলছিল এত ফার্নিচার ঘরে রাখা যাবে না, তখনই মনে হচ্ছে ভাই
আপনার মা হচ্ছে মারা গিয়েছে, অনেক ভালো হয়েছে, কারণ আপনি কয়েকদিন পর আপনার মাকে বলতেন যে এরকম বুড়া মানুষকে আমার ঘরে রাখা যাবে না, রাখা দায়। ঠিক আছে? সো আমি মনে করি নাজমানটিকে আল্লাহ নিয়ে গেছেন, খুব ভালো করেছেন, কারণ তিনি বেঁচে থাকতে যে খুব একটা সুখে শান্তিতে ছিলেন এমনটা কিন্তু নয়। যাই হোক, তো বাপ্পির কথা এখন দর্শক আমি যেটা বলতে চাই, এই জিনিসগুলো আমি যেটা বলেছি প্রথমত সেগুলো আমরা সবাই জানি এবং বাপ্পি নিজের ভিডিওতে সেগুলো বলেছে। কিন্তু রিসেন্টলি বাপ্পি একটা জিনিস ফাঁস করেছে। আমি বলবো না যে বাপ্পি বলেছে, আমি বলবো রিসেন্টলি বাপ্পি একটা বিষয় ফাঁস করেছে, যে বিষয়টা জানলে আপনারা সবাই একটু হলেও হতচকিত হয়ে যাবেন। কিন্তু বিষয়টা কি? গতকাল বাপ্পি নিচতলাতে গিয়ে তার মায়ের রুমগুলো দেখাচ্ছিল এবং বলছিল সে এগুলো ভাড়া দিয়ে দিবে। ভালো কথা, এটা ভাড়া দেবে এটা আমি অনেক আগেই জানতে পেরেছিলাম তার এলাকার মানুষদের মাধ্যমেই। তো সমস্যা হচ্ছে বাপ্পি ভাড়া দেবে ভালো কথা, এবং এটা বাপ্পির মা মারা যাওয়ার পর এই জিনিসটা আসলে সবার সামনে এসেছে। কিন্তু আমি অবাক হয়েছি যখন বাপ্পি একটা লাইন বলেছে, এবং এই লাইনটা বাপ্পি আসলে আমি মনে করি সকালে আধো আধো ঘুম ঘুম চোখে উঠেছে, কোনো কিছু তালগোল ঠিক পায়নি, এই জন্য সে মনের কথাটা ধূপ করে বলে ফেলেছে। সে বুঝতে পারেনি কোন সময় কি বলে দিয়েছে। বাপ্পি তাদের যে পেছনের রান্নাঘরের পাশে যে একটা রুম আছে, যে রুমটা আগে খোলা ছাদ ছিল, একটা কলপারের মতো বানানো হয়েছিল, আপনারা সবাই বুঝতে পারছেন আমি কোন রুমের কথা বলছি। যেই রুমটাতে এখন বাপ্পি উপরে ঢালাই করে একটা ছাদ দিয়েছে, আগে কিন্তু সেটা উপরে ছাদ ছিল না, একদম খোলা আকাশ দেখা যেত এবং সেখানে ধোয়া পাকড়ার কাজ করা হতো নাজমান্ডি থাকাকালীন। তো বাপ্পি ওই জায়গাতে গিয়ে সে যখন রুমের কোথায় কোন ফার্নিচার কিভাবে রাখবে বলছিল, তখন বাপ্পি বলে, দর্শক বুঝবেন কি বলছিল, বাপ্পি বলছিল এগুলো আমার অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল, আমি কোথায় কিভাবে কি রাখবো এগুলো আমার অনেক আগে থেকে পরিকল্পনা ছিল। কিসের পরিকল্পনা? যে তার মা যখন মারা যাবে তখন তার এই ঘরের কোথায় কোন জায়গায় কি রাখবে, কোন জায়গাতে কিভাবে কি সেট করবে, ঠিক আছে, কোন আসবাবপত্র কতটুকু সে বিক্রি করবে, কতটুকু সে রাখবে, এগুলো সে অনেক আগে থেকেই পরিকল্পনা ঠিক করে রেখে দিয়েছিল। তার মানে একটা জিনিস কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। কোন জিনিসটা প্রমাণ হলো? যে জিনিসটা অনেক আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে বাপ্পি সে নিজের হাতেই কিন্তু তার মাকে মেরে ফেলেছে। কেন বলেছিলাম এই কথাটা? কারণ বাপ্পি এবং তিশা তারা যখন তার মায়ের চিকিৎসার পারপাসে ডাক্তারের সাথে কনসাল্ট করেছিল, তখন ডাক্তার কিন্তু তাদেরকে বলে দিয়েছিল আপনার মাকে যদি রিং পরানো না হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার মাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না, যে কোনো সময় সে কিন্তু এক্সপায়ার করতে পারে। এটা কিন্তু ডাক্তার বলে দিয়েছিল এবং এই কথাটা আমি বলেছিলাম, বাপ্পিদি সেটা খুব ভালোভাবেই জানতো। এই জন্য তারা কিন্তু আস্তে করে তার মা চিকিৎসা না করিয়ে তারা কিন্তু ঢাকাতে চলে আসে এবং তার মাকে এভাবে অসুস্থ মাকে একা ফেলে রাখে, এবং তারা খালি তার মায়ের মৃত্যুর অপেক্ষা গুনতে থাকে যে তার মা কবে মারা যাবে। বাপ্পি একটা একটা করে দিন গুনছিল এবং বাপ্পি জানতো তার মা মারা যাবে। সেই সময় বাপ্পির প্ল্যান করা হয়ে গিয়েছিল, সে পরিকল্পনা করে ফেলেছিল মা তো সামনে মারাই যাবে, মাকে তো কবর দিয়েই আসবো, তারপরে যে মায়ের পুরো বাড়িটা আমি কিভাবে ভোগ করব, মায়ের কোন রুমটাকে আমি ভাড়া দিব, কোন আসবাবপত্র বিক্রি করব, কত টাকা পাবো, কার সাথে ডিল করব, কোন দালালের কাছে যাব, সব কিছু বাপ্পি আগে থেকেই পরিকল্পনা করে ফেলেছিল। এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন, হঠাৎ করে মাথার একটা ছাদ যখন মাথা থেকে চলে যায় মানুষ কিন্তু দিকবিহীন হয়ে যায়, মানুষ কিন্তু দিশাহীন হয়ে যায়, সে বুঝতে পারে না কী করবে। এবং মাথার ছাদটা কে? মাথার ছাদটা থেকে পরিবারের কর্তা, হয় সেটা বাবা না হয় সেটা মা। বাপ্পির কর্তা কিন্তু ছিল তার মা। কিন্তু নাজমানটি মারা যাওয়ার পর দেখবেন তো বাপ্পি আসলে দিকদিশাহীন হয়েছে কিনা? কিচ্ছু হয়নি। বাপ্পি খুব প্ল্যান্ড ওয়েতে, খুবই প্ল্যান্ড একটা ওয়েল ম্যানার্ড ওয়েতে কিন্তু সে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করেছে। তার মাকে কবর দেওয়ার পর থেকে দেখবেন তো বাপ্পির লাইফে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে কিনা, বরং বাপ্পির লাইফে সব কিছু এখন সে তার মতো করে করতে পারছে। গাড়ি কিনছে, বাড়ি পরিষ্কার করছে, বাসা ভাড়া দিবে, সে তার মতো মজ মাস্তি ফুর্তি সব কিছুই করছে। বরং বাপ্পি দেখবেন প্রত্যেকটা একটার পর একটা সে করে যাচ্ছে। সে গ্যারেজ বানাচ্ছে, রান্নাঘর ভেঙে ফেলে এখন সে ওখানে ফার্নিচারগুলোকে একপাশে করে ফেলবে, কোন ফার্নিচার কীভাবে রাখবে সেটা বাপ্পির প্ল্যান করা হয়ে গেছে, কোন জায়গায় কীভাবে ভাড়া দেবে সেগুলো ঠিক করা হয়ে গেছে। সব কিছু বাপ্পির জন্য আগে থেকেই সব সাজানো গোছানো ছিল। শুধুমাত্র একটা জিনিসই অপেক্ষা ছিল, নাজমান্ডিকে কবে বাপ্পি কবরের মধ্যে পুঁতে দিয়ে আসবে, সেই দিনটারই অপেক্ষা ছিল বাপ্পির। যেদিন নাজমান্ডিকে কবরে পুঁতে ফেলেছে এরপর বাপ্পি স্বাধীন হয়ে গেছে, এরপর থেকে বাপ্পির যা মন চায় যখন সে করতে শুরু করেছে। এটাই কিন্তু বাপ্পির কথাতে প্রমাণ পেয়েছে। দেখুন না, সেই যে পাকা ঘর যেখানে ধোয়া পাকার কাজ চলতো, সেই ঘরটার মধ্যে নাকি বাপ্পি তার মায়ের ফার্নিচারগুলোকে রাখবে, ভালো কথা, কিন্তু সেখান থেকেও
এতটুকু জায়গা সে বাঁচানোর চেষ্টা করছে, যদি বাঁচানো যায়, এবং সে বাঁচাবেও। সে কী করবে, একটার উপর একটা ফার্নিচার রাখবে। সে বলছে যে একটার উপর আরেকটা ফার্নিচার রাখলেই জায়গা হয়ে যাবে, এত জায়গা নষ্ট করা যাবে না। এবং সে আবার বলছে কথা, এত ফার্নিচার রাখাও যাবে না, কিছু ফার্নিচার বিক্রি করে দিতে হবে, এত রাখা সম্ভব না। মানে বাপ্পির কাছে এখন তার মায়ের এই মানে সাজানো স্মৃতিগুলো যেগুলো আছে, এগুলো তার কাছে এখন বোঝা লাগছে। মানে জীবদ্দশার নাজমানটি বাপ্পির কাছে স্বয়ং নিজে বোঝা ছিল, আর মৃত্যুর পর বাপ্পির কাছে তার মায়ের রেখে যাওয়া এই ফার্নিচারগুলো বোঝা লাগছে। মানে বাপ্পির কাছে তার মায়ের সব কিছুই বোঝা আসলে। দেখবেন বাপ্পির বাবা যখন মারা যায়, আপনারা হয়তো অনেকে জানেন না, তখন কিন্তু বাপ্পি তার বাবার পাশে ছিল না। বাপ্পির মা যখন মারা যায়, তখনও কিন্তু বাপ্পি তার মায়ের পাশে ছিল না। এরকম হতভাগা দুর্ভাগা সন্তান কি কোনোদিন দেখেছেন? একই দেশে থাকে বাবা মা সন্তান, অথচ বাবা মারা গেল, মাও মারা গেল, বাপ্পি একজনেরও মরে যাওয়ার সময় তাদের পাশে ছিল না। এটা কিন্তু অবশ্যই একটা দুর্ভাগা হতভাগা সন্তানের একটা কার্স, একটা অভিশপ্ত সন্তানের প্রথম লক্ষণ। আপনারা যদি এটা না জানেন, গুগল আছে, বিভিন্ন হুজুর আছে, আপনারা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন। একটা সন্তান অভিশপ্ত কিনা, একটা সন্তান অভাগা কিনা, হতভাগা কিনা, এটাই দিয়ে বুঝতে পারবেন। বাবা মা দুজনকে সে জীবিত পেয়েছে, অথচ দুজনের মৃত্যুর সময় একজনেরও পাশে সে থাকতে পারলো না, দুজনই একা একা মারা গেল। একজনকেও সে তার সামনে ঠিক থাকা অবস্থায় মারা যেতে দেখলো না। এটা কিন্তু অনেক 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 বড় একটা আফসোসের জায়গা থাকে একটা সন্তানের জন্য, কারণ বাপ্পির কাছে এটা কিছুই মনে হয়নি। তো যাই হোক, বাপ্পির এই কথাটা কিন্তু অনেক রহস্যজনক ছিল। বাপ্পি বলেছে সে অনেক আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল কোথায় কী করবে। তার মানে বাপ্পি জানতো তার মা মারা যাবে, এবং আমি যে কথাটা বলেছিলাম বাপ্পি নিজের হাতে তার মাকে শেষ করেছে, তার মানে আমার ওই কথাটা সত্যি। বাপ্পি ইচ্ছা করে তার মা চিকিৎসা করায়নি যাতে করে তার মা মারা যায় এবং বাপ্পিগুলো ভোগ করতে পারে। আশা করি আমার এই কথাটা আপনারা আজকে সেটার উত্তর পেয়েছেন। নেক্সট দর্শক যেটা চলে আসে, আমি তানজিলার দিকে আসতে চাই। তানজিলার বিষয়ে আমি একটা কথা বলবো না, কিছু কথা বলবো। আপনারা সবার প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করেছেন, তানজিলাকে সব জানা মানে দেখা যাচ্ছে যে সবাই জানতে চান তানজিলা কেন ইউটিউবে হঠাৎ করে ইরেগুলার হয়ে গেছে। সে একটু রেগুলার ভিডিও দিচ্ছে না, ভিডিওগুলো কেমন যেন মানে খাপছাড়া হচ্ছে, কোনো মজা খুঁজে পাওয়া যাচ্ছে না, রসকস নেই। এমন কেন? তানজিলা তো আসলে এভাবে ভিডিও দিত না, বা তানজিলা তো ভিডিও না দেওয়ার মতো মেয়ে না, ঠিক আছে? তাহলে তানজিলা হঠাৎ করে ইউটিউবে ভিডিও দিচ্ছে না কেন? বর্তমানে তাদের মধ্যে একটা পরিবর্তন হয়েছে দর্শক। সেই পরিবর্তনটা আসলে ভালো বলবো না, খারাপই হচ্ছে। এবং মনে রাখবেন, খারাপ যখন মানুষ শুরু করে, মানুষ জানে না সেটা খারাপ করছে, বাট আবার আরেক দিক থেকে মানুষের যখন পতন শুরু হয়, মানুষ কিন্তু জানেন এটা তার পতনও শুরু করছে। অ্যাট লাস্ট যখন দুর্ঘটনা ঘটে যায়, তখন মানুষ আইডেন্টিফাই করতে পারে, আচ্ছা আমি যে কাজটা করছিলাম এটা আসলে ভুল ছিল, ওই কাজটার জন্য আজকে আমার এই দুর্দশা হয়েছে, সেটা না করলেও পারতাম। তার মানে পতনেরও কিন্তু শুরু আছে। সেই পতনের শুরুর ঘটনাটা কিন্তু এই বর্তমানে শুরু হয়ে গেছে। সেটা আমি এখন কিছু ডেসক্রাইব করবো না, জাস্ট আমি একটা মুভির নাম বলে দিতে পারি। ছোটোকালে একটা মুভি দেখতাম, সেই 2010 সাল 12 সালের দিকে ছোটোকালে। মুভিটার নাম ছিল ফাইনাল ডেস্টিনেশন। আপনারা হয়তো অনেকে দেখেছেন। ফাইনাল ডেস্টিনেশন 1, 2, 3, 4 এরকম অনেকগুলো পার্ট বের হয়েছে, এবং সেই মুভিটার আসলে আপনারা হয়তো মজা দেখতে পারবেন বা মজা লাগবে এগুলো ভাববেন, বাট সেটার যে সারমর্মটা, সিগনিফিকেন্সটা, সেটা আমি ছোট্ট করে জাস্ট জানাই। হয়তো ভাববেন যে ভাই এখানে দুর্ঘটনা হচ্ছে, একজন ভবিষ্যৎবাণী করে ফেলছে, দেখে ফেলছে, সেটাকে আবার সে বলছে এটা এরকম এরকম হবে, করো না, এরকম টাইপের ঘটনা। বাট আসলে সেগুলো দেখার বিষয় নয়। বিষয় এখানেই দেখুন, একটা দুর্ঘটনা যখন ঘটে, সেই দুর্ঘটনা ঘটার জন্য কিন্তু একটা আয়োজন হয়। ধরেন এই যে মানুষটা সে দেখতে পাচ্ছে যে সামনে ঘটনাটা ঘটবে, এই জন্য সে সবাইকে আগাম সতর্কবার্তা দিয়ে সবাইকে দূরে সরিয়ে আনছে। বাট ওই যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনা ঘটারও কিন্তু একটা সূত্রপাত আছে। সেই সূত্রপাত থেকে একটা পর একটা করে কনসিকুয়েন্স ঘটতে 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 একটা ব্লাস্ট, একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। মানে একটা দুর্ঘটনা ঘটার জন্য কিন্তু একটা সূত্রপাত থাকে। সো বর্তমানে বাপ্পি দিশা লাইফে সেই সূত্রপাতটা হয়েছে, দ্যাটস ইট। বাট আমি সেটা এখন এক্সপ্লেন করবো না। বাট ভবিষ্যতে আমি এটা আজকের ভিডিও রেফারেন্সটা রেখে দিলাম। ভবিষ্যতে যখন এটার পরিণতি ঘটবে, আমি আপনাদেরকে বলবো যে অমুক দিন অমুক তারিখে আমি তারকতার গল্প আপনাদেরকে বলেছিলাম যে বাপ্পি দিশা কিন্তু পতনের সূত্রপাত আজকে থেকেই হয়েছে, এবং সেই ভিডিওর দিন আমি আপনাদেরকে আজকের কথা মনে করিয়ে দিব। তো যাই হোক, তানজিলা যে রেগুলার ভিডিও দেয় না, সেটার কারণটা কি? সেটা কারণ তারা এখন নতুন করে ফেসবুকে মানে অ্যাক্টিভ হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, তানজিলা কিন্তু এখন ফেসবুকে রিলস ভিডিও দিচ্ছে প্রচুর পরিমাণে, এবং সেখানে কমেডি টাইপের ভিডিও দেওয়া হচ্ছে, যেখানে হাসি ঠাট্টা যে 30 সেকেন্ডে 40 সেকেন্ডে যে শর্টস ভিডিওগুলো হয়, রিলস হয়, সেগুলো হচ্ছে, এবং সেখান থেকে তানজিলা ভালোই ভিউ পাচ্ছে, এবং এই ভিডিও কিন্তু ভালো ইনকাম হচ্ছে। ফেসবুকের কিন্তু ইনকামটা মোটামুটি ভালোই আসে। তো তানজিলা সেই ইনকামের লোভে পড়ে সে এখন বর্তমানে ওইখানেই ডাইভার্ট হয়ে গেছে, এবং তার প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে এই সমস্ত নোংরা কিছু কন্টেন্ট বানিয়ে।
এবং তাকে দেখে আবার ইন্সপায়ার্ড হয়েছে কে? তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে আবার তার মা, বাংলাদেশি মাম তিশা। ঠিক আছে? তো তানজিলা বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যারা তানজিলার উদ্দেশ্যে বলছিলেন যে সে কেন রেগুলার না ভিডিও দিচ্ছে না, সো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ভেবেছিলেন তানজিলা মনে হয় অসুস্থ, সে মানে প্রেগনেন্সির জন্য কষ্ট পাচ্ছে এই কারণে সে ভিডিও দিচ্ছে না, তাদেরকে বলতে চাই আপনারা ভুল, টোটালি রং। তানজিলা ঠিকই ভিডিও বানাচ্ছে এবং আরও বেশি ভিডিও বানাচ্ছে, বাট সেটা ইউটিউবের জন্য না, বরং সে ফেসবুকের জন্য বানাচ্ছে। সে রেগুলার এখন ফেসবুকে ভিডিও আপলোড করছে, এই কারণে সে ইউটিউবে দিতে পারছে না। সো যারা ভাবছেন তানজিলা অসুস্থ, তারা ভুল ভাবছেন। আর অন্যদিকে তিশার কথা বলি দর্শক, তিশা তানজিলাকে দেখে সেও বর্তমানে ইউটিউবে অ্যাক্টিভের থেকে বেশি ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে। দেখলাম ফেসবুকে সে এখন রিলস ছাড়ে। আপনারা যদি সে রিলসগুলো দেখেন, আপনারা হাসতে হাসতে গড়াগড়ি খাবেন এমন বলবো না, এবং আপনাদের ঘৃণা চলে আসবে, লজ্জা লাগবে। হ্যাঁ, হয়তো যদি আপনারা দূর থেকে এটাকে জাস্ট মজা হিসাবে দেখেন, সেটা মজা পেতে পারেন, কিন্তু যদি আপনারা এটাকে ভাবেন যে তিশা আসলে কার সাথে মজাটা করছে, কোন এই মজা করতে করতে সে লিমিটটা কোথায় ক্রস করছে, সেটা কিন্তু আসলে খুব শোচনীয় মনে হবে। ধরুন দর্শক, আমি আপনাদেরকে বলি, আপনার হাজব্যান্ড বা আপনি একজন ওয়াইফ, আপনার হাজব্যান্ডের কাছে মানে আপনি একজন ওয়াইফ, আপনার হাজব্যান্ড আপনাকে দেখছে, আপনি কন্টেন্ট তৈরি করছেন। এখন ওই নারী যদি পরপুরুষের সাথে গিয়ে কসলাকসলি ডলাডলি করে এবং হাসির হাসির অনেক কন্টেন্ট বানায় এবং মাস শেষে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে, আমি সেই হাজব্যান্ডকে প্রশ্ন করতে চাই যে ভাই, আপনি কি আপনার ওয়াইফকে সে অনুমতি দিবেন কি না সেই কাজ করার জন্য? আমি মনে করি একজন ভদ্র পুরুষ হিসেবে কোনো হাজব্যান্ডই তার ওয়াইফকে এই কাজের জন্য অনুমতি দিবে না, সেটা সে যত কোটি টাকা ইনকাম করুক না কেন। কারণ দিন শেষে সে অবশ্যই চাবে তার ওয়াইফের পবিত্রতা, প্রত্যেকটা স্বামী সেটা চায়। সো তিশার সাথে এখন বর্তমানে সেটা হচ্ছে, সে ফেসবুকে কন্টেন্ট তৈরি করার জন্য নোংরা নোংরা রিলস তৈরি করছে। দেখলাম সে এখন এলাকার বিভিন্ন পুরুষদের সাথে এখন গা ঘেঁষাঘেঁষি ডলাডলি শুরু করেছে এবং সেটা অকল্পনীয় নোংরাভাবে ডলাডলি করছে। এটা যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন। এবং তিশাকে তো আমি একটা জিনিস দেখেছি, সে সবসময় তার যে বুক, সেটা সে পরপুরুষকে স্পর্শ করাতে চায়, এটা কিন্তু খুবই নোংরা। তো বর্তমানে দর্শক আমি তিশাকেও সেটাই দেখতে পাচ্ছি, তানজিলার মতো একই পথেই হাঁটছে, সেও ফেসবুকের পথ বেছে নিয়েছে। সে ফেসবুকে বর্তমানে দিনে দুপুরে রিলস ভিডিও ছাড়ছে, পরপুরুষের সাথে সঙ্গ নিচ্ছে, সঙ্গ নিয়ে নোংরা নোংরা কিছু অশ্লীল কন্টেন্ট বানাচ্ছে। আসলে সেখানে হাসি তামাশার কিছু নেই। যারা থার্ড ক্লাস, যারা আনসোশাল, যাদের কাছে নোংরামি ভালো লাগে, যাদের কাছে নষ্টামি ভালো লাগে, তারাই দেখবেন তিশাদের এই সমস্ত নোংরা কন্টেন্ট দেখে খুবই মজা পাবে। তারা কিন্তু ঠিকই তিশাদের এই সমস্ত নোংরা আজেবাজে ভিডিও নিয়ে মানে হাসি তামাশা করবে। তারা বলবে হ্যাঁ আপু অনেক ভালো হয়েছে, এগিয়ে যাওয়া, ভালো লাগছে, মজা পাচ্ছি, তারা এগুলো বলবে। মানে তিশাদের কিছু মানে অন্ধ ভক্ত আছে দর্শক, এটা আমি সবসময় বলেছি, এই অন্ধ ভক্তরাই কিন্তু তিশাদেরকে আজকে এত দূর এনেছে। ঠিক আছে, কিন্তু কতদিন আর কতদিন? তো তিশারা কিন্তু এখন ফেসবুকে ডাইভার্ট হচ্ছে আস্তে আস্তে। এখনও তো আপনারা বলুন ভাই চলুন তাহলে আমরা ফেসবুকে ডাইভার্ট হই। না ভাই, আমার ফেসবুকে ডাইভার্ট হওয়ার কোনো ইচ্ছা নাই, বাট বললাম না, পতনের তো একটা সূত্রপাত লাগে, বললে তো দিচ্ছি। আজকে আমি 29 এপ্রিল আপনাদেরকে বলে দিচ্ছি, এটা তিশাদের পতনের সূত্রপাত শুরু হয়ে গেছে আজকে থেকে। মিলিয়ে নিন, ভবিষ্যতে আমি এটা আপনাদেরকে প্রমাণ সহকারে তুলে ধরিয়ে দেখিয়ে দেব। তো বর্তমানে তিশা এখন যেটা করছে দর্শক, আপনারা যদি দেখেন নাচ গান হই হুল্লোড় সব কিছু করছে। সো ওই যে দর্শকজন একজন কমেন্ট করে বললো না, এরকম হাজারটা মানুষ কমেন্ট করে বলতে পারেন। সবচেয়ে বড় বিষয় আমি বলবো, আপনারা বাপ্পিদের বাসায় যান, গেলেই দেখবেন যে একটা মানুষ যে মারা গেছে, আসলে সে মানুষ মারা যাওয়ার কোনো পরিবেশ সেখানে আছে কি না। সেখানে দেখলে এমন মনে হবে সেখানে খালি সারাদিন পার্টি হচ্ছে এরকম একটা অবস্থা, সারা দিন দুপুরে। মানে বাপ্পি খুব প্ল্যান্ড ওয়েতে একটা ওয়েতে সে গিয়েছে, যেন কোনো রকম খুঁত না থাকে। দেখুন, সে যেটা চেয়েছিল তার মাকে মারতে, মেরেছে, এবং সে চেয়েছিল পুরো বাসাটা তার দখলে নিয়েছে। সে চেয়েছিল ফার্নিচারগুলোকে বিক্রি করে সে ভাড়া দিবে, করেছে। সে চেয়েছিল মায়ের পেনশন বিক্রি করে সে গাড়ি কিনেছেও, সবই করেছে। বাপ মরেছে, বাপের মৃত্যুর সময় ছিল না, মা মরেছে, মায়ের মৃত্যুর সময় ছিল না। বাপ মাকে দুজনকে কবর দিয়েছে, পুঁতে রেখে এসেছে মাটির মধ্যে। সে মাটিতে দাঁড়িয়ে বাপ্পি এখন অশ্লীলতা করছে, নোংরামি করছে বউ নিয়ে, মাতোয়ারা টাকার বন্যাতে বসে বসে। কি বুঝেন দর্শক? আল্লাহর আরশ কেঁপে উঠবে। সময় দিন দর্শক, সময় দিন। আল্লাহ সহজে মানুষকে ধরে না, আল্লাহ মানুষকে সহজে বিচার করে না, আল্লাহ মানুষকে সহজেই শাস্তি দেয় না। কিন্তু যখন দেয় ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কথাটা যে বুঝে সে ভাই একদম মানে পাথরের চাইতে বেশি শক্ত হয়ে থাকে, যে ভাই পাপ করব না। আর যে বোঝে না, তার অবস্থা সে নমরুদ আর ফেরাউনের মতোই হবে। জীবদ্দশায় আমি হয়তো কখনো নমরুদ আর ফেরাউন দেখিনি, কিন্তু বলতে পারবো আমি একটা জিনিস দর্শক, আমি যেমন আমাদের সাবেক
প্রধানমন্ত্রীকে দেখেছি, ঠিক একইভাবে বলতে পারবো আমি বাপ্পিকে দেখেছি। আমি নমরুদ দেখিনি, আমি ফিরাউন দেখিনি, কিন্তু আমি বাপ্পিকে দেখেছি। এ কথাটা আমি বলতে পারবো। আমরা সবাই বাপ্পিকে দেখেছি। এই লাইনটার অর্থ যে বুঝবেন সে অনেক মেধাবী ভাই, যে আমার এই কথাটা বুঝবেন। এর বিষয়ে আমি কিছু বললাম না। সো আমার আজকে ভিডিও এই পর্যন্ত দর্শক। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।